আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। ফাঁদে ফেলে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল গাজীপুর। বিভিন্ন জেলায় মশাল মিছিল। মধ্যরাত থেকে সারা দেশে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ। 1 মাসের মধ্যে আসুক করণীয় সুপারিশগুলোর বাস্তবায়ন, জানালেন আইন উপদেষ্টা। যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরতে ষড়যন্ত্র করছে স্বৈরাচার আওয়ামী লীগ। অভিযোগ প্রেস সচিবের। সমালোচনা করলেও সরকারকে সহযোগিতা করবে বিএনপি। বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনোভাবে স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গরা ফিরে আসতে পারে। আমরা যে সমালোচনা করছি, আবার পাশাপাশি দেখুন বসে একসাথে আমরা কথাও বলছি, মানে আপনার ডেমোক্রেটিক কালচারে তো এটাই হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলাম আটক। নোয়াখালী, সিলেট ও বাগেরহাটের সাবেক 3 এসপিকেও নেওয়া হয়েছে হেফাজতে। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্প তদারকির দায়িত্বে 4 উপদেষ্টা। সপ্তাহে 1 জন যাবেন সরেজমিনে। অগ্রাধিকার ভিত্তিতে চলছে খাল খনন। প্রস্তুতি সভা ঘিরে সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ। সাংবাদিক সহ আহত অন্তত 21। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে প্রায় 3 দশক পর দিল্লির মসনদে বিজেপি। একটি আসনও পায়নি কংগ্রেস। ভরাডুবি আম আদমি পার্টিরও। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে পুরো খবর জানাতে আছি আমি নাবিলা সোহার। গাজীপুরে প্রশাসনের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জিএমপি কমিশনার জানিয়েছেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত 16 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে সদর থানার ওসিকে। বিক্ষোভে অংশ নিয়ে সার্জিস আলম আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিন দেওয়ার অভিযোগ করে আদালত অভিমুখে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন। ছাত্র জনতার ওপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ। রাজবাড়ী মাঠ থেকে সমবেত হয়ে মিছিলে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। শহর ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অবরোধ করেন সড়ক। তাদের অভিযোগ, হামলার শিকার ছাত্র জনতাকে রক্ষায় এগিয়ে আসেনি প্রশাসনের কেউ। কালকে প্রশাসন সেই একটা রূপ দেখাইছে, এই রূপ যদি আগামীতে চলতে থাকে তাহলে ছাত্ররা নিরাপদ থাকবেই না, আপনারা জনতারাও নিরাপদ থাকবেন না। অবিলম্বে যেসব জায়গায় গাজীপুরের মাটিতে 1 ইঞ্চিতে যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব আছে, কালকে সকাল 10টার মধ্যে সিলগালা করতে হবে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম এতে যোগ দিয়ে অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের পর জামিন দেওয়া হচ্ছে। এজন্য আদালত অভিমুখে পরবর্তী কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। পুলিশ কমিশনার জানান, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। এরই মধ্যে গ্রেফতার হয়েছে বেশ কজন। তাৎক্ষণিক সাড়া না দেওয়ায় প্রত্যাহার করা হয়েছে সদর থানার ওসিকে। আমরা আপনাদের সাথে আছি, পুলিশ আপনাদের সাথে আছে। ফেসিবাদের পুলিশ আর এই দেশে কোনোদিন মাথা চালা দিতে পারবে না, সেই আশ্বাস দিতে চাই। আমরা আমাদের অবস্থান অব্যাহত রেখেছি এবং পরবর্তীতে অন্য
শুক্রবার রাতে ধীরাশ্রম এলাকায় ফাঁদে ফেলে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয় অন্তত 20 জনকে। আমিন বাবু, যমুনা নিউজ। এদিকে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় সন্ধ্যার দিকে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে গুলি করে সন্ত্রাসীরা। এতে আহত হয়েছেন একজন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোবাশ্বের হোসেনের হাতের পাশ দিয়ে চলে যায় গুলি। তিনি জানান, কর্মসূচি স্থগিত ঘোষণার পর তারা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা গুলি করে দ্রুত সটকে পড়ে। এ সময় সেখানে থাকা অন্যান্যরাও ছত্রভঙ্গ হয়ে যান। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেখানে। মাত্র 10 মিনিট আগে আমি মিডিয়াকে ব্রিফিং দিচ্ছিলাম আজকের কর্মসূচিতে কি কি ঘটলো এবং আমাদের প্রশাসনের কাছে কি কি প্রত্যাশা, এটা নিয়ে জাস্ট ব্রিফিংটা শেষ করে এখান থেকে আমরা আবার আমাদের যে ছাত্র ভাইরা আহত হয়েছে তাদেরকে দেখতে যাব, এইটা নিয়ে বের হচ্ছিলাম। এই মুহূর্তে অতর্কিতভাবে মোটরসাইকেল একটা যায়, যতটা আমি লক্ষ্য করেছি যে আমাকে ক্রস করে যায় আর এই মুহূর্তে আমার হাতে এই গুলিটা করে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। জি ধন্যবাদ। আসলে গাজীপুরের যে সাবেক পুলিশ কমিশনার ছিলেন তিনি পরবর্তীতে বছরখানেক আগে তিনি গাজীপুর এই জিএমপি কমিশনার থেকে পোস্টিং হয়ে তিনি অন্য জায়গায় চলে গিয়েছিলেন। তো জুলাই আগস্টের সময় তিনি সেখানে ছিলেন। সবশেষ তিনি সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত ছিলেন, অর্থাৎ ওএসডি ছিলেন মোল্লা নজরুল। তো তাকে তিনি সংযুক্ত হয়ে যেখানে থাকতেন সারদার মধ্যে, সেখান থেকে পুলিশের একটি ইউনিট তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। শুধু এই ডিআইজি মোল্লা নজরুল নয়, পুলিশের সাবেক আরও 3 আলোচিত এসপি, নোয়াখালীর সাবেক এসপি আসাদুজ্জামান, তিনিও একটা জায়গায় সংযুক্ত ছিলেন। এছাড়া সিলেটের সাবেক এসপি, অর্থাৎ সিলেট বলতে সিলেটের সাবেক এসপি আব্দুল মান্নান, এবং আন্দোলনের সময় তিনি সেখানে ছিলেন, সিলেটে ছিলেন, এবং এছাড়া বাগেরহাটের সাবেক এসপি আবুল হাসনাত। এই মোট 3 জনকেও গ্রেফতার করা হয়েছে বা আটক করা হয়েছে। তাদেরকেও পুলিশের নিজস্ব ইউনিট গ্রেফতার করেছে, এতটুকু আমরা নিশ্চিত হয়েছে। এখন কে গ্রেফতার করেছে বা কোন মামলায়, এটা এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পুলিশের পক্ষ থেকে পাওয়া যায়নি। আরেকটি বিষয় হচ্ছে যে অপারেশন ডেভিল হান্ট, সেটার কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, একেবারে চাক্ষুষ দেখতে পাচ্ছি যে গাজীপুরে ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে জোর তৎপরতা শুরু হয়েছে। আমরা দেখছি যে ডিসি কার্যালয়ের সামনে অর্থাৎ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এখানে গাড়ির চেকপোস্ট বসানো হয়েছে, তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ এখানে এরকম রাস্তার প্রধান সড়কে পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথভাবে একটা যে তল্লাশি অভিযান, সেটা তো চলছে। এছাড়া সাদা পোশাকে এবং আটক অভিযানের জন্য আরও যা যা করা দরকার সেটাও বাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে, এমনটা আমরা নিশ্চিত হয়েছি। আর এই ডিসি কার্যালয়ের সামনেই আজকে ঠিক সন্ধ্যা 7টার কিছু আগে এখানে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছিল একজন শিক্ষার্থী মোবাশ্বের। শিক্ষার্থীর শুধু নয়, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখানকার গাজীপুরের একজন কর্মী। তাকে দুর্বৃত্তরা গুলি করেছে। দুর্বৃত্তরা গুলির এক পর্যায়ে তিনি আসলে বেশ আহত হয়েছেন। একটি গুলি তার হাতের ভেতরে রয়ে গেছে এখন পর্যন্ত। আমরা যেটা জেনেছি, শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে সেই মোবাশ্বেরকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়ার পরে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তো সেই মোবাশ্বেরকে ধরতে বা সে মোবাশ্বের প্রতি কারা গুলি চালানো, এবং মোবাশ্বের যেখানে ছিলেন, যে গুলি চালানোর সময় চাক্ষুষ সেখানে কি একজন সাংবাদিকও উপস্থিত ছিলেন। তো সেই দুর্বৃত্তদের ধরতেও অভিযান চলছে যতদূর আমরা জানি। আর যেহেতু এই যে শিক্ষার্থী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি শর্ত ছিল যে তারা আজকে দিনভর যে উত্তপ্ত ছিল গাজীপুর, দিনভর যে আন্দোলনে ছিল, যে তাদের উপরে গতকাল রাতে হামলা করেছে সে আজম মোজাম্মেল হকের বাসার এখানে যারা হামলা করেছে, এবং আরও যারা সারা দেশে গণহত্যায় যারা জড়িত, তাদেরকে গ্রেফতার করা হোক, সেই শর্তেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আজকে এখানে আন্দোলন স্থগিত করেছে, বা পরবর্তীতে গাজীপুরে আর কোনো উত্তপ্ত হবে না, আন্দোলন করবে না, এমন শর্ত দিয়ে। শর্ত মানতে এখনটা অঙ্গীকার যে আশ্বাস, সেটা আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে। যৌথভাবে গাড়ি তল্লাশি করা হচ্ছে, মোটরসাইকেল, সাইকেল, রিক্সা বা ইজি বাইকে যারা যাচ্ছেন সন্দেহ হলে তাদেরকে তল্লাশি করা হচ্ছে। এটা আসলে এই যে এখন শুধু এই যে গাজীপুরে শুধু নয়, নিশ্চয়ই সারা দেশে বা রাজধানীতেও হয়তো শুরু হতে পারে কিছুক্ষণের মধ্যে আজকে এই যে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে। এবং এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানের সাথে সাথে আমরা যেটা একটু আগে বলছিলাম যে আটকের জুলাই এবং আগস্টে সেই বিপ্লব বা অভ্যুত্থানের সময় যে গণহত্যার ঘটনা ঘটেছে বা অন্যান্য যে অপরাধের ঘটনা ঘটেছে,
তাদেরকে ধরতেও মোটামুটি এই যে তল্লাশি অভিযানের পাশাপাশি বিভিন্ন জায়গায় পোশাকে বা সাদা পোশাকে অপারেশনাল কার্যক্রম সেটা চলছে। সোহা। মনির, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গাজীপুরে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। চট্টগ্রামের ১৬ শহর রেল স্টেশন থেকে সন্ধ্যায় মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। এতে অংশ নেয় নগরীর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। গাজীপুরে ছাত্রদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি জুলাই আন্দোলনে হামলায় জড়িত আওয়ামী লীগ ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে এখনও আইনের আওতায় আনতে না পারায় প্রশাসনের সমালোচনাও করা হয়। 5 আগস্টের পর এখন পর্যন্ত যে ছাত্রলীগ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, নিষিদ্ধ ঘোষণা করার পরও তারা কিভাবে আমাদের উপর হামলা করে যায়। আওয়ামী লীগ ফ্যাসিস্ট যারা আমার ভাইদের উপর হামলা করা হয়েছে তাদেরকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না? তাদেরকে গ্রেফতারের দাবিতে আজকে আমাদের এই মশাল মিছিল। যখনই ফ্যাসিস্ট বাংলাদেশে উত্থান হবে তখনই আমরা ছাত্র জনতা শক্ত হাতে দমন করব। মশাল মিছিল হয়েছে বরিশালে। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল বের হয়। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। কুষ্টিয়ায় মশাল মিছিল থেকে ছাত্র জনতার উপর হামলার নিন্দা জানানো হয়। সেই সাথে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানায় বিক্ষোভকারীরা। শহরের রাজারহাট মোড় থেকে মশাল মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে মজমপুর গেটে গিয়ে তা শেষ হয়। এ সময় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিও তুলে ধরেন বক্তারা। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করতে যাচ্ছে যৌথ বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আজ রাত 12টা থেকে শুরু হবে বিশেষ এই অভিযান। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শিক্ষার্থী জনতার উপর নির্বিচার গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য। তাদের সাথে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, অস্ত্রধারী সন্ত্রাসীরা। 5 আগস্টের পর থেকে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে পুলিশ, র্যাব, আনসারের কার্যক্রম। সেই সুযোগে দেশের বিভিন্ন স্থানে অস্ত্রধারীরা বেপরোয়া হয়ে ওঠেন। সরকার পতনের পর সেই সন্ত্রাসীদের ধরতে তেমন উদ্যোগ দেখা যায়নি, ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিও হয়নি। এর মধ্যেই শুক্রবার রাতে গাজীপুরে শিক্ষার্থী জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনা ঘটে। ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে গাজীপুরে হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটার ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। তার এই আশ্বাসের কয়েক ঘন্টা পরেই অপারেশন ডেভিল হান্ট এর ঘোষণা আসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতেই যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করবে। অপারেশন ডেভিল হান্টের খবরে স্বস্তি প্রকাশ করেছে সাধারণ মানুষ। তাদের আশা, প্রকৃত অপরাধীরাই এই অভিযানের মাধ্যমে আইনের আওতায় আসবে। স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে আর্মি অভিযান হবে, আমরা মোটামুটি আশ্বস্ত। অভিযানের মাধ্যমে সশস্ত্র সবাইকে ধরে ফেলবেন, সেই আশা আমরা অবশ্যই সেনাবাহিনীর প্রতি আছে। যদি তারা আমাদের আশানুরূপ ফলাফল এনে দিতে না পারে, তাদেরকে গ্রেফতার করতে না পারে, তাহলে আমরা আবার ছাত্র জনতা এটা কঠোর হস্তে দমন করব। এই অভিযানের ফলে সরকার তার স্বাভাবিক কাজ সুষ্ঠুভাবে করতে পারবে বলেও মনে করছেন সাধারণ মানুষ। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। অপারেশন ডেভিল হান্টের বিষয়ে আরো জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, এই অপারেশনের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? অভিযান কখন নাগাদ ঠিক শুরু হতে পারে? আপনার কাছে কি কি তথ্য আছে আমাদের একটু বিস্তারিত জানাবেন।
সোহার, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে, আমার সাথে এই কিছুক্ষণ আগেই কথা হয়েছে রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মজিদ আলী এবং রংপুর পুলিশ সুপার জনাব আবু সাইম, এবং একই সাথে কথা হয়েছে আমার সাথে আর্মির একজন ক্যাম্প পরিচালনা করে একজন অফিসারের সাথে। তারা যেটি বলেছেন যে এই রাত 12টা থেকেই তারা এই অপারেশনটি শুরু করতে চায় এবং তারা এখানে জিরো টলারেন্স নীতিতে এই অপারেশনটি শুরু করতে চায়। বিশেষ করে আপনি জানেন যে রংপুর হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি টার্নিং পয়েন্ট। 16 জুলাই এর মাধ্যমেই কিন্তু সেই টার্নিং পয়েন্টটি আরো জোরালো রূপ পায় এবং যার কারণে কিন্তু 5ই আগস্ট সেটিকে ধরে এখানে কিন্তু অনেক হত্যা মামলা হয়েছে, হত্যা চেষ্টা মামলা হয়েছে এবং হামলা এবং নাশকতার মামলা হয়েছে। প্রত্যেকটি মামলা হয়েছে এবং হামলা এবং নাশকতার মামলা হয়েছে। প্রত্যেকটি মামলাকে তারা ধরে এই যে অপারেশন, যে এই ডেভিল হান্ট যেটি করা, সেটি তারা নিশ্চিত করতে চায়। একই সাথে তারা অস্ত্র উদ্ধারের কর্মকাণ্ডটিও পরিচালনা করতে চায় এবং সেক্ষেত্রে জিরো টলারেন্স নীতি তারা দেখাতে চায়। সেজন্য সকল ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন এবং এরই মধ্যে রংপুর মহানগর, রংপুর জেলা এবং বিভাগের যে 8 জেলা আছে, সেই 8 জেলায় যে প্রশাসন আছে, যৌথ বাহিনী, তারা একত্রিতভাবে এবং তারা পর্যালোচনা করেছেন কিভাবে তারা করবেন, কেমন করে করবেন এবং সেটি পাড়ায় পাড়ায় এই অভিযানটি তারা পরিচালনা করবেন। তবে আমাদের কাছে যেটি বলা হয়েছে যে কোথায় অভিযান কখন পরিচালনা করা হবে সেটি তারা একটু আমাদেরকে পরে বলবেন। অর্থাৎ যদি অ্যাচিভমেন্ট হয়, কোনো গ্রেপ্তার করা হয় এবং অস্ত্র উদ্ধার করা হয়, তাহলে সেই তথ্যটি তারা আমাদেরকে দিবেন এবং এক্ষেত্রে তারা কোনো ছাড় দিতে চান না, সে কথাটি তারা বলেছেন। সোহার, মান্নান, ধন্যবাদ আপনাকে। অযথা সময় ক্ষেপণ করে ক্ষমতায় থাকার ইচ্ছে নেই অন্তর্বর্তী সরকারের। অতি জরুরি সংস্কারের পরই নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশের অধিকাংশই 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব। রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এই প্রতিবেদনগুলো প্রকাশ করা হয়েছে। আশু, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এই 3 ভাগে এই প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়েছে। 6টি সংস্কার কমিশনের মধ্যে 5টি বেশ কিছু আশু প্রস্তাব দিয়েছে। এ ব্যাপারে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আশু যে সংস্কার প্রস্তাব আছে, এটার মধ্যে কিছু জিনিস আছে যেটা আমরা ইতিমধ্যেই করতে পারি। ইনফ্যাক্ট 2-1টা জিনিস আমরা করেও ফেলেছি অলরেডি। জনপ্রশাসনে অগ্রাধিকার পাচ্ছে কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ করা, মন্ত্রণালয়ের সংখ্যা হ্রাস, জেলা প্রশাসককে জেলা কমিশনার হিসেবে অভিহিত করা সহ অন্যান্য প্রস্তাব। বিচার ব্যবস্থায় আশুকরণীয়র মধ্যে আছে বাণিজ্যিক আদালত গঠন, পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন, মামলা জট কমাতে অবসরপ্রাপ্ত জেলা জজদের চুক্তিভিত্তিক নিয়োগ, জুডিশিয়াল সার্ভিস সদস্যদের আচরণবিধি নির্ধারণ সহ আরও বেশ কিছু প্রস্তাব। পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাবে অগ্রাধিকার পেয়েছে পুলিশদের মানবাধিকার ট্রেনিং ও আচরণবিধি প্রণয়ন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আশুকরণীয়র মধ্যে আছে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, গণমাধ্যম নীতিমালা সংশোধন, অনলাইন ভোটিংয়ের পরীক্ষা নিরীক্ষা শুরু করা সহ আরও কিছু বিষয়। দুদক সংস্কার কমিশনের প্রস্তাবে অগ্রাধিকার পেয়েছে দুর্নীতি বিরোধী জাতীয় কৌশল বাস্তবায়নে, ন্যায়পাল নিয়োগ, কালো টাকা কখনোই সাদা না করার আইন প্রণয়ন, বেসরকারি পর্যায়ের ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনা সহ আরও কিছু করণীয়। তবে সংবিধান সংস্কার কমিশন কোনো আশুকরণীয় পেশ করেনি। তাদের প্রতিটি প্রস্তাব রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে বলে জানান আসিফ নজরুল। সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যেই সংস্কারগুলো অতি জরুরি, সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এ সময় ঘোষণাপত্র নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। জানান বিএনপি একটি ঘোষণাপত্র প্রস্তুত করেছে, সেটি নিয়েও আলোচনা হবে। বলেন এক্ষেত্রে ছাত্রনেতারা যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছে। এ সময় সবাই প্রক্রিয়াটিকে বেগবান করার চেষ্টা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে বিএনপি ওনারা একটা ঘোষণা প্রস্তুত করেছেন। আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে বসবেন। তবে এই ব্যাপারে আমি বলতে চাই, আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন ওনারা যথেষ্ট সংযম, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিচ্ছেন। আমি আশা করব জুলাই গণঅভ্যুত্থানে যারা পক্ষরাষ্ট্ররা যারা আছেন ওনারা সবাই এই প্রক্রিয়াটা একটু বেগবান করার চেষ্টা করবেন। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে স্বৈরাচার মাথাচাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে বলেও মন্তব্য করেন অধ্যাপক আসিফ নজরুল। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি ঘটছে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নামে ২০ কাঠার একটি প্লট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বরাদ্দ ছিল, অথচ দখলে আছে ৫টি প্লট, যার পরিমাণ প্রায় ১০০ কাঠা। এসব বিষয়ে খোঁজ খবর নিতে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে যান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হামিদুর রহমান খান। তবে এ বিষয়ে তিনি গণমাধ্যমকে এখনই কিছু বলতে চাননি। এদিকে চতুর্থ দিনেও ধানমন্ডি ৩২-এর বাড়িতে ভাঙচুর চালানো হয়। ধ্বংসস্তূপ থেকে যে যা পেয়েছে নিয়ে গেছে। ভাঙা ভবন দেখতে আজও উৎসুক মানুষের ভিড় ছিল সেখানে। তারা বলছেন, ভবন ভাঙার জন্য দায়ী শেখ হাসিনা নিজেই। স্বৈরাচারী শাসন ব্যবস্থার পাশাপাশি গণহত্যা চালিয়েছেন তিনি। ভারতে পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার কারণেই মানুষ এমন কর্মসূচি নিয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বাড়িটা ভেঙে সেই প্রতিশোধ আল্লাহ তাআলা জনগণের মাধ্যমে নিয়ে নিয়েছে। শেখকে সবাই সম্মান করে, কিন্তু শেখের ইজ্জত তার মেয়ে নষ্ট করে দিয়েছে। 15 বছর যেমন আমরা দুঃখ কষ্ট যা হয়েছে না হয়েছে এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু সামনে থেকে আমরা এগিয়ে কি বাজে নতুন সরকার, ভালো একটা উন্নত সরকার, মাটির মানুষ চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, এই অভিযোগ করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম। এতে ভারতের মিডিয়াও জড়িত দাবি করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, দেশে আর কোনোদিনও যেন আওয়ামী স্বৈরাচার এবং তাদের দোসররা ফিরতে না পারে সে ব্যবস্থা করতে হবে। একই অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে। 24-এ ছাত্র জনতার অভ্যুত্থানের পর সারা দেশের দেয়ালে দেয়ালে আঁকা হয়েছে অসংখ্য গ্রাফিতি, ফুটিয়ে তোলা হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম আর পতিত আওয়ামী লীগ সরকারের নারকীয়তা। দ্রোহের গ্রাফিতি 24-এর গণ অভ্যুত্থান শিরোনামে একটি বই লিখেছেন GM রাজীব হোসেন। জাতীয় প্রেস ক্লাবে আজ দুপুরে অনুষ্ঠিত হল মোড়ক উন্মোচন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে রাখা বক্তব্যে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, এতে ভারতের মিডিয়াও জড়িত। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না। আওয়ামী লীগ ও তার দোসররা যেন কোনোভাবেই রাজনীতিতে ফিরতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান শফিকুল আলম। আমরা একটু থেমে যাব, ওরা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে। এইটা যাতে না হয়, বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনোভাবে স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গরা ফিরে আসতে পারে, এটা আমাদের দেখতে হবে। এটার জন্য আমাদের অনেকের প্রাইস পে করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলেও কাজে সহযোগিতা করবে তার দল। এই রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার হয়েছে। হ্যাঁ, কনস্ট্রাকটিভ সমালোচনা যাতে হয়। আমরা যে সমালোচনা করছি, আবার পাশাপাশি দেখুন বসে একসাথে আমরা কথাও বলছি, মানে আপনার ডেমোক্রেটিক কালচারে তো এটাই হবে। ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র নেতা। বলেন, কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। এই ধরনের মাফিয়া টাইপের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নতুন চক্রান্ত শুরু করেছেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক মতবিনিময় সভায় অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শেখ হাসিনা সহ যারা ভারত পালিয়ে গেছে সবাই একসাথে বাংলাদেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত করছেন। মির্জা ফখরুল বলেন, কদিন আগে টেলিফোনে দেয়া বক্তব্যে শেখ হাসিনা জুলাই আগস্টে যারা আন্দোলন করেছেন তাদের নিয়ে অপমানজনক কথা বলেছেন। বর্তমান পরিস্থিতিতে অতি দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন প্রয়োজন এ মন্তব্যও করেন তিনি। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর ব্যাপারে পুলিশ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। কক্সবাজারে জামাতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন, পুলিশ বাহিনীকে তাগিদ দেওয়ার পাশাপাশি জুলাই বিপ্লবে গণহত্যার বিচারের দ্রুত শুরুর আহ্বান জানান। বেলা 11টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা কর্মী সম্মেলনে উপস্থিত হন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।
রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ বাহিনীকে তাগিদ দিয়ে শফিকুর রহমান বলেন, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে বেনজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। বেনজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। আমরা পুলিশের ভাইদেরকে অনুরোধ করব, ওই ষড়যন্ত্রকারীর ফাঁদে পা দেবেন না। জামাতের আমির আরও বলেন, বিগত সরকার মেজরিটি মাইনরিটির নামে সমাজে বৈষম্য সৃষ্টি করেছিল, পক্ষ বিপক্ষের শক্তিতে বিভক্ত করে বিভেদ ও যুদ্ধ লাগিয়ে রেখেছিল। সমাজের মধ্যে মেজরিটি মাইনরিটি, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মাধ্যমে ফ্রিকশন, এই ধান্দা, এই যুদ্ধ লাগিয়ে রেখেছিল। জুলাই বিপ্লবে গণহত্যার বিচারের কাজ দ্রুত শুরু করার আহ্বান জানান তিনি। বলেন, গণহত্যার বিচার না হলে শহীদদের আত্মার সাথে বেইমানি করা হবে। আমাদের কথা স্পষ্ট, সবগুলা খুনের বিচার হতে হবে। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। কর্মী সম্মেলনে জেলার পাশাপাশি কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। এছাড়া নোয়াখালী, সিলেট ও বাগেরহাটের সাবেক 3 এসপিকেও নেওয়া হয়েছে হেফাজতে। শুক্রবার রাতে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে আনা হয়েছে। শনিবার বিকালে সারদা পুলিশ একাডেমি থেকে আনা হয়েছে মোল্লা নজরুল ইসলামকে। নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে। একই দিন রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। জানা যায়, বিসিএস 25 ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান নোয়াখালী জেলার পুলিশ সুপার ছিলেন। এছাড়া সিলেটের সাবেক এসপি আব্দুল মান্নান ও বাগেরহাটের সাবেক এসপি আবুল হাসনাতকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। নির্বাচন পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শক্তি প্রয়োগ ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে ব্যাপক সমালোচিত ছিলেন তারা। সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুপক্ষ। উপজেলায় বিএনপির সম্মেলনের প্রস্তুতি সভা ঘিরে সংঘাতে জড়ায় ডক্টর এম.এ. মুহিত ও গোলাম সারোয়ারের কর্মী সমর্থকরা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত হয় অন্তত 21 জন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সিরাজগঞ্জ শাহজাদপুরবাসীর দিনটাই কাটে তুমুল সংঘর্ষের মধ্য দিয়ে। বিএনপির দুপক্ষের মারামারি আর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে পৌর এলাকা। জানা যায়, সংঘাতের সূত্রপাত বিএনপির সম্মেলনের প্রস্তুতি সভা ঘিরে। কবে নাগাদ শাহজাদপুরে সম্মেলন অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আলোচনার জন্য সভার ডাক দেয় উপজেলা বিএনপির আহ্বায়ক ডক্টর এম.এ. মুহিত। উপজেলা কমিটির সদস্য গোলাম সারোয়ারের অভিযোগ, সভায় তার সমর্থকরা অংশ নিতে গেলে বাধা দেয় মুহিতের লোকজন। এতে হাতাহাতি থেকে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আমাকে তারা বলল যে না, এই পার্টি অফিসে ওই ব্যক্তি ছাড়া আর কেউ ঢুকতে পারবে। পাইপ, গজারের লাঠি, বিভিন্ন জিনিস দ্বারা তারা হামলা শুরু করে। কারণ এটা বলতে অসুবিধা নাই, এটা একটা মনোনয়ন কেন্দ্রিক খেলা। এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি এম.এ. মুহিত বা তার সমর্থকরা। দুপক্ষের সংঘর্ষে গণমাধ্যম কর্মী সহ আহত হয়েছেন অনেকে। তাদেরকে নেওয়া হয়েছে হাসপাতালে। ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে, তখন আমরা সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ধারণ শুরু করি। এরই এক মুহূর্তে বিএনপির কিছু নেতাকর্মী আমার উপরে এসে আক্রমণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জোরদার করা হয়েছে টহল। বিএনপি অফিসে ঢুকতে যাচ্ছে, পরে ওখানে মহিত গ্রুপের লোকজন তাকে বাধা দেয়। বুকের মধ্যে হয়েছে, হাতে উত্তপ্ত বাক্য বিনিময়। পরে পুলিশ এখানে সাথে চলে গেছে, কোনো সমস্যা হয়নি। এর আগেও আধিপত্য বিস্তারের জেরে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে এই দুপক্ষের কর্মী সমর্থকরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বাংলাদেশ দেশের মূল সমস্যা দুর্নীতি, যা দূর করতে না পারলে সকল উন্নয়ন প্রচেষ্টা ব্যর্থ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির কার্যকরী পরিষদ 2025 থেকে 26-এর অভিষেক অনুষ্ঠানে তিনি কথা বলেন। দুর্নীতিতে রাজনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ী, পেশাজীবী সহ সবাই জড়িত বলে মন্তব্য করেন উপদেষ্টা। সম্প্রতি অনুমোদন দেয়া গ্যাসের অনুসন্ধান কূপ প্রকল্প গভীরভাবে মনিটরিং করা হবে, যাতে দুর্নীতি করার কোনো সুযোগ না থাকে। উপদেষ্টা জানান, বাপেক্সের কাজগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের বর্ষপূর্তির অনুষ্ঠান চলাকালে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিকেলে কলেজে ঢুকে 15 থেকে 20 জন লোক এই হামলা চালায়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ তসলিম উদ্দিন দাবি করেন, নামাজের সময় গান বাজনার অভিযোগ তুলে হামলা করলেও এ সময় গান বন্ধ ছিল। এছাড়া জোহর ও আসরের নামাজের সময় অনুষ্ঠানে বিরতি দেওয়া হয় বলেও জানান তিনি। কলেজের গভর্নিং বডির সভাপতির সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তসলিম উদ্দিন। ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। ছুটির দিন মানেই বইমেলায় উপচে পড়া ভিড়। শনিবারও এর ব্যতিক্রম ছিল না। মেলায় পাঠক ও ক্রেতার পদচারণায় খুশি লেখকরা। তবে বই কিনছেন কয়জন? জনপ্রিয় লেখকদের বইয়ের কাটতি বেশ ভালো হলেও তেমন সাড়া পাচ্ছেন না অপেক্ষাকৃত কম পরিচিত ও নতুন লেখকরা। লেখার মান নিয়েও লেখকদের আছে নানান রকম অভিমত। বইমেলার অষ্টম দিন, সাপ্তাহিক ছুটি হওয়ায় বিকেলে মানুষের ঢল সোহরাওয়ার্দী উদ্যানে। তবে জনপ্রিয় সিসিমপুর নেই, তাই খুদে পাঠকদের মনটা একটু খারাপ। বইমেলা তো দেখে খুব খুশি হলাম, কিন্তু একটার জন্য মন খারাপ হয়েছে, সিসিমপুর নেই। এবার আসছি, সিসিমপুরটা দেখতে পাইনি, তার জন্য আমার মনটা অনেক খারাপ হয়েছে। মেলায় মানুষের উপস্থিতি বাড়লে বই বিক্রির হারটাও বেড়ে যায় অনেক, তাই খুশি লেখকরা। নিজেদের লেখা বই যত বেশি পাঠকের কাছে পৌঁছাতে পারবেন এমন অপেক্ষার নামই তো বইমেলা। লেখা যেন পাঠকের কাছে চলে যায়, মানুষের কাছে চলে যায়, কারণ কবিতার দিন শেষে মানুষের কথা বলে, জাগরণের কথা বলে। আমার আশা আমার এই বইটা তরুণীদের বেশ সুপাঠ্য হবে। তবে আসলেই কি সবাই বই কিনছেন? এমন প্রশ্নে আশাব্যঞ্জক উত্তর নেই বেশিরভাগ লেখকের। শুধু ঘুরে সেলফি তুলে চলে যায়। এটা আমাদের জন্য, এই জাতির জন্য, বিশেষ করে যারা বইমেলায় আসে, এটা তাদের জন্য ব্যর্থতা। আসলে কি এটি শুধু বই নিয়ে ছবি তুলবার মেলা, নাকি বই পড়বার এবং বই সম্পর্কে জানবার মেলা? মেলায় এদিন নতুন বই এলো 102টি। সব মিলিয়ে গেল 8 দিনে 556টি। নতুন বইয়ের মধ্যে কবিতার বই 162টি, উপন্যাস 101টি, গল্পের বই 79টি। বাকিগুলোর মধ্যে আছে ইতিহাস, ছোট গল্প, গবেষণা, অনুবাদ ও ধর্মীয় বই। হুট করে আমি একটি সেলিব্রিটি হয়ে গেলাম, পরের দিন বই বের করে ফেললাম, এই জিনিসটা পীড়া দেয় যারা আমরা বহুদিন ধরে লেখালেখি করি। একজন লেখককে অনেক বেশি অনুভূতিপ্রবণ মানুষ হয়ে উঠতে হয়, সংবেদনশীল মানুষ হয়ে উঠতে হয়, তাহলে সে জীবনের বইটাকেও পড়তে পারবে এবং সেটিকে এই কাগজের বই পড়ার সঙ্গে মিলিয়ে সেটিকে অনুধাবন করতে পারবে এবং সেটি প্রকাশ করতে পারবে। পাঠকরা লাইনে দাঁড়িয়ে কিনছেন জনপ্রিয় লেখকদের বই, কিন্তু তেমন সাড়া পাচ্ছেন না অপেক্ষাকৃত কম পরিচিত ও নতুন লেখকরা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 3 দশক পর দিল্লির মসনদে ফিরল বিজেপি। 70 আসনের বিধানসভার 48টি পকেটে পড়েছে গেরুয়া শিবির। ফলে এককভাবে দিল্লিতে সরকার গঠন করছে কেন্দ্রের ক্ষমতাসীনরা। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে 22টি আসনে জয় পেয়েছে বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টি। বিশ্লেষক এবং সমাজকর্মীরা বলছেন, নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগই কাল হয়েছে দলটির জন্য। অন্যদিকে একটি আসনেও জয় পায়নি ভারতের প্রাচীনতম দল কংগ্রেস। জয়েরই ছিল পূর্বাভাস। এবার আসনগুলো নিশ্চিত হতেই উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। দিল্লির বিভিন্ন এলাকায় চলছে গেরুয়া শিবিরের আনন্দ মিছিল। বুথ ফেরত জরিপে ছিল এএপির সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। তবে সব হিসাব নিকাশ ভুল প্রমাণ করে কেজরিওয়ালের দলকে রীতিমতো উড়িয়ে মোদি ম্যাজিক দেখালো বিজেপি। এটা শুধু আমার জয় নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়। মানুষ ভোটের মাধ্যমে বিজেপির প্রতি আস্থা জানিয়েছে। ভোটে হেরেছেন আম আদমি পার্টির বেশিরভাগ হেভিওয়েট প্রার্থী, যাদের মধ্যে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, সোমনাথ ভারতী সহ কমপক্ষে 20 জন। মাত্র 600 ভোটে হেরেছি। আমার আসনের ভোটাররা যাকে যোগ্য মনে করেছেন তাকেই নির্বাচিত করেছেন। বিজয়ীকে অভিনন্দন জানাই। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, কেন এভাবে ধরাশায়ী হলো আম আদমি পার্টি? ভারতের রাজনৈতিক বিশ্লেষক এবং সমাজকর্মীরা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে জনগণের বিশ্বাস অর্জন করেছিল এএপি। কিন্তু কেজরিওয়াল সহ পার্টির নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় সে আস্থা হারিয়েছে দলটি। স্বচ্ছতা, জবাবদিহিতার বিষয়টি অত্যন্ত জরুরি। যখনই আম আদমি পার্টির নেতৃত্ব অর্থের পেছনে ছোটা শুরু করেছে, তখনই ঘটেছে পতন। আম আদমি পার্টির মতোই ধাক্কা খেয়েছে কংগ্রেসও। ব্যাপক প্রচার প্রচারণা আর গান্ধী পরিবারের প্রচেষ্টার পরও একটি আসনেও জয় পায়নি দলটি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে পঞ্চম ধাপে আরও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার গাজার দেইর আল বালায় আনুষ্ঠানিকতা শেষে জিম্মিদের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। এই দফায় মুক্তি পেয়েছেন 52 বছর বয়সী এলিশা রাবি, 56 বছরের ওহাদ বেনামি এবং 34 বছরের ওল্ড লেভি। এ সময় দেইর আল বালাতে উপস্থিত ছিল ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের সশস্ত্র যোদ্ধারা। বিনিময়ে মুক্তি পেয়েছেন 183 ফিলিস্তিনি কারাবন্দী। এর আগে 4 দফায় মুক্তি পায় 18 ইসরায়েলি জিম্মি এবং 393 ফিলিস্তিনি কারাবন্দী। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে 6 সপ্তাহের মধ্যে মুক্তি পাওয়ার কথা 33 জিম্মি ও 1900 ফিলিস্তিনি বন্দীর। দর্শক, এখানেই শেষ করছি রাতের বাংলাদেশ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।